হেফাজতে ইসলামের মঞ্চ থেকে আমি আমাদের বাংলাদেশের এই ক্রান্তিকালের ত্রাতা হিসেবে আবির্ভূত অধ্যাপক প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে আহ্বান জানাতে চাই, আপনি আপনার সংস্কার কার্যক্রম সুসম্পন্ন করুন। এদেশের রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার সাধন করুন। প্রচলিত বর্তমানের দুর্বৃত্তায়নের নির্বাচনী ব্যবস্থায় এদেশের মানুষ বিশ্বাস করে না। আমরা গুঞ্জন শুনেছি ইউনূস সরকার পদত্যাগ করবেন। আমি ইউনূস সরকারকে বলবো, ওই চেয়ারে আপনি নিজ ইচ্ছা করে বসেন নাই, ওখানে জনগণ আপনি বসে আছে। ওখান থেকে পদত্যাগ করার এখতিয়ার আপনার নিজের নাই। ওখানে যারা বসে আছে তাদের অনুমতি ব্যতীত, তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছা করলে সেখান থেকে চলে যাবেন, এটা আমার শান এবং মানের সাথে সামঞ্জস্য হয় না। নির্বাচন নিয়ে চাপের মুখে ডক্টর ইউনূস পদত্যাগের হুমকি দিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। কিন্তু কোনো অনুরোধেই ইউনূসকে সাড়া দিতে দেওয়া হয়নি। এই কাজগুলো করছেন মাত্র 7 জন ব্যক্তি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে 7 কালপিট জিম্মি করেছিল, অবশেষে প্রকাশ পেল সেই 7 কালপিটের নাম। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকের জন্য যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি ও জামায়াতকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকেল 4টায় বিএনপি এবং 6টায় জামায়াতে ইসলামের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিএনপির বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি পরে জানানো হবে। বলেছেন, আজ দলের সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। শুক্রবার দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচন নিয়ে চাপের মুখে ডক্টর ইউনূস পদত্যাগের হুমকি দিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বাংলাদেশ সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, পদত্যাগ ঘোষণার বক্তব্যের খসড়া তৈরির পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তবে এমন পদক্ষেপে বাংলাদেশ আরও অস্থিতিশীল হবে। উপদেষ্টারা এই বিষয়টি বোঝাতে সমর্থ হওয়ায় পরিকল্পনা থেকে সরে আসেন ডক্টর ইউনূস। সরকারের আরও এক কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস লেখে, দেশের গণতন্ত্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে যাদের সাহায্য করার কথা তাদের কেউ কেউ তাকে উপেক্ষা করছেন বলে মনে করছেন ডক্টর ইউনূস। মার্কিন গণমাধ্যমটির দাবি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা উচিত। সম্প্রতি সেনাপ্রধানের এমন বক্তব্যে অখুশি হন প্রধান উপদেষ্টা। কিন্তু কোনো অনুরোধেই ইউনূসকে সাড়া দিতে দেওয়া হয়নি। এই কাজগুলো করছেন মাত্র 7 জন ব্যক্তি। তাদের নাম একটু পরে বলছি। তার আগে জানা দরকার, বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব কমছে, যা ইউনূস সরকারে টিকে থাকার পেছনে সবচেয়ে বড় অন্তরায়। ইতিমধ্যেই জামাত বিএনপির 2 দফা বৈঠকের খবর রয়েছে। 26 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে 2 দলের মধ্যে কথাবার্তা চলছে। নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র। এই চক্রে রয়েছে 7 জন, ভেতরে 4, বাহিরে 3। তারা চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক। নিরাপত্তার কারণে আমরা ভেতরে 4 জনের নাম প্রকাশ করছি না। তবে এই অশুভ চক্রের বাহিরের 3 সদস্য হচ্ছেন আসিফ, সার্জিস এবং মাহফুজ। তাদের মতলব অন্য। তারা ডক্টর ইউনূসকে জনবিচ্ছিন্ন করতে চায়। সর্বশেষ খবরে জানা যায়, সংকট ঘনীভূত হচ্ছে। আর এই সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেই, বরং উল্লেখিত চক্রটি নানা খেলায় মত্ত রয়েছে। তারাই বলছে, প্রফেসর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন, আমরা তাকে আটকে রেখেছি। কিন্তু বাস্তব অবস্থা ভিন্ন। বৃহস্পতিবার প্রফেসর ইউনূসের সঙ্গে ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজের বৈঠক হয়েছে। ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, সেনাপ্রধানের বক্তব্য এবং সর্বশেষ রাজনীতির পরিস্থিতি তারা পর্যালোচনা করেছেন। রাজনৈতিক পণ্ডিতরা বলছেন, প্রফেসর ইউনূস পদত্যাগ করলেই সব সংকটের সমাধান হয়ে যাবে, এটা মনে করার কারণ নেই, বরং সংকট আরও তীব্র হবে। প্রফেসর ইউনূস যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেন, তাহলে খেলা তার হাতছাড়া হয়ে যেতে পারে। আর তাহলে মোটা দাগে ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান। এই অবস্থার জন্য অবশ্য ডক্টর ইউনূসেরও সমালোচনা করছেন অনেকেই। প্রবাসী সাংবাদিক ইলিয়াস লিখেছেন, ডক্টর ইউনূস শুনলাম পদত্যাগের চিন্তা করতেছেন। স্যার পদত্যাগ করার পর
আপনার উপদেষ্টাগুলো দিয়ে আমার একটা ওল্ড হোম খোলার ইচ্ছা আছে। এসব বুইড়া দিয়ে আসছেন বিপ্লবী সরকার বানাইতে। উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে ভালো একটা ছেলে ছিল নাহিদ, তাকেও কৌশলে সরিয়ে দেওয়া হলো। পুলিশের আইজিপি আর ডিএমপি কমিশনার পদে আনলেন 2 এক্সপায়ার্ড ধান্দাবাজকে। সরি স্যার, আপনার এনজিও কোটার উপদেষ্টা একটাও কাজের না। আমি হলে হাসনাতকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দিতাম। ইয়ংদের দিয়ে একটা নতুন বাংলাদেশ তৈরি করা যেত, কিন্তু বুইড়াগুলোর কারণে বিপ্লবটা শেষ হয়ে গেল। 15 বছরে যেসব বুইড়া খাটাসগুলো একটা হাসি কাশি দেয় নাই, তারা বিপ্লবের কি বুঝে? ডক্টর ইউনূস যদি থাকতে চায়, তাহলে ছাত্রদের উচিত বুইড়াগুলোরে সব তাড়িয়ে দিয়ে নতুন করে শুরু করা। মানুষ এখনও ইউনূসকে ভালোবাসে। ইউনূস সরকার কেন ব্যর্থ হতে যাচ্ছেন, তার সম্ভাব্য কিছু কারণ খুঁজে বের করে রাজনৈতিক বিশ্লেষকরা। তার প্রধান কারণ হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলার অবনতি। ইউনূসের চুপচাপ নরম আর নতজানু স্বভাবের জন্য দায়ী। বাঙালিরা হচ্ছে বিশ্বের সবচেয়ে বর্বর জাতি। এদেরকে দমিয়ে রাখতে হলে হিটলারি কায়দায় দেশ পরিচালনা করতে হবে, কিন্তু সেটি পারেননি ডক্টর ইউনূস। বৈষম্য বিরোধী ব্যানারে কতিপয় সমন্বয়কের থানায় চেয়ে ওসিকে হুমকি, প্রকাশ্যে অপ্রকাশ্যে চাঁদাবাজি, বিভিন্ন সরকারি দপ্তরে কাজ আদায়ের ক্ষেত্রে অনৈতিক সুবিধা নেওয়া ইত্যাদি ইত্যাদি বন্ধ করতে ব্যর্থ সরকার। ডাকাতি, ছিনতাই, নিহত, রেপ ও আরও অসংখ্য ঘটনা বন্ধ করতে ব্যর্থ ইউনূস সরকার। আইন ও বিচার ব্যবস্থাকে হাস্যকর করে তোলা একটা উপদেষ্টা কোনো উদাহরণ তৈরি করতে পারে নাই, কিচ্ছু পারে নাই। ওরা 11 বছর থাকলেও পারবে না। ওরা বক্তব্যে সেরা, সক্রেটিস ও দার্শনিকে ভরা। অনুপ্রেরণামূলক বক্তব্য আর টক শো এবং ফেসবুক স্ট্যাটাস দিয়ে দেশ চালাতে চায়। আসিফ নজরুল কি করছে এতদিন? সবচেয়ে বিতর্ক তাকে নেই, অথচ কত কিছুই না তার করার ছিল। কথা নয় বার্তা নাই, হঠাৎ পলিথিন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিল উপদেষ্টা রেজওয়ানা। মানে কি? এই মহিলা একটা উন্মাদ। বুড়িগঙ্গা এখনো দূষণে শেষ, কোনো খাল উদ্ধার হয় নাই, অথচ লাল গালিচায় চড়ে উদ্বোধন করতে যায়। আসিফ মাহমুদকে নিয়ে কিছু বলবো না। আমার ধারণা, ব্যক্তিগত অভিমত, এই সরকারের সবচেয়ে দুর্নীতি তার দফতরে। আসিফের ব্যক্তিগত সহকারীরা সবচেয়ে বড় দুর্নীতিবাজ। আসিফ নিজেও তুলসী পাতা না। ক্রিকেটের কথাই ধরুন, সবাই ভেবেছিল বিসিবি পাপনের হাত থেকে বেঁচে ভালো কিছু করবে, কিন্তু আসিফ বিসিবিতে প্রবেশের প্রথম দিনেই চাটুকর গোল আলু তামিম ইকবালকে সাথে নিয়েছেন। পরিশেষে আবারও ফারুকের নেতৃত্বে বিসিবি পরিণত হয়েছে পারিবারিক খামারি। বাকি থাকলো ইউনূস। বলতে বাধ্য হচ্ছি, তিনি সেরা মানুষ হতে পারেন, কিন্তু শাসক না। এদিকে শোনা যাচ্ছে ইউনূসের পদত্যাগপত্রে ড্রাফট করা হয়েছে। সমস্যা হলো, উনি পদত্যাগ করার সাথে সাথে উপদেষ্টা পরিষদের বেশিরভাগ লোকজন পদত্যাগ করবে এবং আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা পদে নিয়োগ দিয়ে একটা ইলেকশন করিয়ে নেওয়া হবে। কোনো রিফর্ম হচ্ছে না। 90-এর মতোই 2400 একটা ব্যর্থ গণ অভ্যুত্থান হতে যাচ্ছে। সবকিছুই ঘটছে ভারতের প্রেসক্রিপশনে। ভারতের চাওয়া একটাই, যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ইলেকশন করিয়ে প্রধান বিরোধী দল বানাতে হবে, যাতে করে বিএনপি ক্ষমতায় বসার 1 বছরের মধ্যে দেশে নানা অরাজকতা সৃষ্টি করে বিএনপিকে বিদায় করে দেওয়া যায়। বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল এই ফর্মুলাতে রাজিও হয়েছে। ইভেন ইউনূস ক্যাবিনেট নিয়ে পদত্যাগ করার পর কাকে কাকে বসানো হবে সরকারে, ওইটাও ঠিক করা হয়ে গেছে বলে শুনেছি। ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি একটা দেশের হেড, অথচ তৃণমূল পর্যন্ত নিয়ন্ত্রণ করতেছে বিএনপি। পুলিশ চাঁদাবাজদের গ্রেফতার করতে পারে না, করলে থানা ঘেরাও করে বের করে আনে। সংস্কার প্রশ্নে রাজনৈতিক দল তো বটেই, এমনকি জলপাই বাগান থেকেও ধমক দেওয়া হয়। এমন প্রধানমন্ত্রী থেকেই বাকি লাভ, খারাপ করলে গালি খেতে হচ্ছে আপনাকে। অথচ সচিবালয় থেকে উপজেলা পর্যন্ত সবকিছু অন্য একটা দল নিয়ন্ত্রণ করছে, কাজ করতে দিচ্ছে না। পুলিশ স্থানীয় রাজনৈতিক দলের রিকমেন্ডেশন ছাড়া মামলাও নিচ্ছে না, আবার ছাড়ছেও না। কাজের মানুষ হলে এই পরিস্থিতি কেউই সহ্য করবে না। আসলে আজ 3 দিন হলো কোন এক নেতার শখ হয়েছে ইউনূসের কার্যালয় আটকে বসে আছে। একের পর এক মিটিং ক্যান্সেল করতে হচ্ছে। কেন? কারণ তার মেয়র হওয়ার শখ হয়েছে। এই হচ্ছে ইউনূসের পরিস্থিতি। বিপ্লবের অন্য শক্তিরা বিভক্ত। ক্রেডিট বাজি করা, বিট্রে করা, তোরা সবাই বাংলা ছাড় টাইপের হুঙ্কার গত সপ্তাহ পর্যন্ত আসছিল। অথচ আওয়ামী লীগ নিষিদ্ধের সময়ও যে ঐক্যটা ছিল, সেই ঐক্যটা ধরে থাকলেও আজ জলপাই বাগান এত বড় হুমকি দেওয়ার সাহস কি পেত? আমরা যখন ঐক্যের কথা বলেছি, আপনারা তখন পাকিস্তান টেনে মানুষকে ভাগ করেছেন। সেই ফাঁক দিয়ে ভারত আর আওয়ামী লীগ ঢুকে পড়বে জানাই তো ছিল। আমরা জানতাম, আপনারা জানতেন না কেন? আহতদের চিকিৎসা হয়নি সবার। শহীদদের বহু পরিবার এখনও সাহায্য বুঝে পায়নি। ইউনূস সরকারের ব্যর্থতা তার উপদেষ্টাদের 2 হাতের কামাই। এসবই 9 মাসে ঢাকার বাহিরে বের না হওয়ার ফল। এসবই ছাত্রনেতা হয়ে সচিবালয়ে তদবির বাণিজ্য করতে যাওয়ার পরিণতি। জুলাই আল্লাহর পক্ষ থেকে একটা রহমত ছিল, একটা আমানত ছিল। সেই আমানতের সাথে বেইমানি করলে জুলাই অভিশাপ হয়ে নেমে আসার কথা ছিল। সেই অভিশাপের ছিঁড়ে ফোটায় এখন দেখা যাচ্ছে।
জানি না সময় আছে কিনা, যদি পারেন এখনো শহীদ ফ্যামিলিদের কাছে যেয়ে মাপ চান, তাদের প্রাপ্যটা দেন, বিচারটা করেন। ক্রেডিটবাজি বাদ দেন, টাকার লোভ আর দুর্নীতি বাদ দিয়ে মানুষের কাছে আসেন। জুলাইতে তো আপনাদের কোনো রাজনৈতিক দলের দিকে তাকিয়ে থাকা লাগেনি, বরং সাধারণ মানুষই যথেষ্ট ছিল। সে সাধারণ মানুষরা কেন দূরে সরে গেল, সে প্রশ্নটা নিজেকে করেন। এই প্রশ্নের উত্তরের মধ্যেই আজকের পরিণতির কারণটা লুকিয়ে আছে। কোনো রাজনৈতিক দল জুলাই ধারণ করলো বা করল না, সেই প্রশ্নটা পরে করেন। আগে বলেন আপনারাই বা জুলাইকে কতটুকু ধারণ করতে পেরেছিলেন এই 9 মাস। দর্শক, আপনি কি চান ডক্টর ইউনূসের উচিত পদত্যাগ না করে আরও কঠোর হয়ে ফিরে আসা? প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে।